জলবায়ু ঋণের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ সহ বিশ্বের স্বল্পোন্নত অনেক দেশ কার্বন ট্যাক্সের বিধান চালুসহ এ খাতে ন্যায্য অর্থায়ন চায় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশে মাথাপিছু জলবায়ু ঋণ $80, তবে 2030 সালের মধ্যে এই ঋণের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে জলবায়ু ঋণের উচ্চ ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের স্বল্পোন্নত অনেক দেশ। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্বন ট্যাক্সের বিধান চালুসহ এ খাতে ন্যায্য অর্থায়ন চায় বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে 195টি দেশ 2015 সালে স্বাক্ষর করে প্যারিস চুক্তি। আর এই চুক্তির পর থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কোনো সুযোগ নেই সই করা দেশগুলোর। বাংলাদেশের মহেশখালীতে স্থাপন করা হয়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, যেটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে শিগগিরই। 1200 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই কেন্দ্রটি স্থাপনে অর্থায়ন করেছে জাপান। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় 56,000 কোটি টাকার বেশি। এর মধ্যে ঋণ প্রায় 48,000 কোটি টাকা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রটা পুরাটাই ঋণ নিয়ে আমরা ক্লাইমেট ফাইন্যান্স তারা এটা কীভাবে নিয়েছে, ভেরি স্ট্র্যাটেজিক্যালি নিয়েছে। আলট্রা সুপার টেকনোলজির নাম দিয়ে ওটাকে দেখানো হয়েছে যে ক্লাইমেট ফাইন্যান্স, তো এটা তো হইতেই পারে না। শুধু এই প্রকল্পেই নয়, আরও অনেক প্রকল্প দেশে বাস্তবায়ন হচ্ছে, যা করা হচ্ছে জলবায়ু অর্থায়নের নামে ঋণ নিয়ে। আমাদের কোস্টাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট বা আদার যে প্রজেক্টগুলো আছে, যেগুলো আমরা বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে নিয়েছি, আবার মাল্টিল্যাটারালে আমাদের বেশ কিছু ক্লাইমেট অ্যাডাপ্টেশনের নামে আমরা কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের নামে এবং অন্যান্য খাতেও কিন্তু লোন নিয়েছি। আমরা প্রায় $1 বিলিয়ন লোন যাচ্ছে। তো এইগুলো আমাদের যেমন আমাদের আরেকটা হলো এলজিডির মাধ্যমে অনেকগুলো প্রজেক্ট কিন্তু আমরা মাল্টিল্যাটারাল বায়োল্যাটারাল আমরা ইমপ্লিমেন্ট করছি। তো সেগুলো কিন্তু লোনের মাধ্যমে যাচ্ছে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে যে লোনের রিটার্নসটা কী। চেঞ্জ ইনিশিয়েটিভ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের গবেষণায় দেখিয়েছে স্বল্পোন্নত দেশগুলো জলবায়ু অর্থায়নের নামে কিভাবে ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে। তারা বলছে 2030 সাল নাগাদ বাংলাদেশ সহ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো জলবায়ু ঋণের ফাঁদে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে রুয়ান্ডা, সেনেগাল, শ্রীলঙ্কা, মায়ানমার, মাদাগাস্কার এবং মোজাম্বিক। $1 বিপরীতে 53 সেন্ট আমরা দেখতে পাচ্ছি যে লোন নিয়েছে ওভারঅল 20টা কান্ট্রি। বাংলাদেশের ক্ষেত্রে সেটা আমরা এখন বর্তমানে প্রতি জনের উপরে প্রায় $80 করে জলবায়ু ঋণের বোঝা চাপছি, যেটা 2009-এর আগে $0 ছিল। তো আমরা এর মাধ্যমে আরও যেটা দেখলাম যে স্বল্পোন্নত দেশগুলোর 20টার ভিতরে 18টাই হয় ঝুঁকিতে বা সর্বোচ্চ ঝুঁকিতে অবস্থান করতে জলবায়ু ঋণের ফাঁদে পড়ার, এবং তার ভিতরে 4টা শ্রীলঙ্কা, মিয়ানমার, মাদাগাস্কার এবং আপনার মোজাম্বিক টপ। আপনার কিন্তু মাদাগাস্কার কিন্তু টপ ভালনারেবল কান্ট্রি ফার্স্ট। তো সে ঋণের ফাঁদে অলরেডি পড়েছে ঝুঁকিতে। এবং যদি এইভাবে চলতে থাকে, যদি টাকা ঠিকভাবে না দেয়, যেটা COP29-এ মাত্র দেখা গেল যে চাহিদার মাত্র 23% টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর যদি আমি ওভারঅল লস অ্যান্ড ড্যামেজের যদি হিসাব করি, বছরে যেটা বলা হয়েছিল বা $5 ট্রিলিয়ন, সেটা হিসাব করলে মাত্র 6% টাকা দেওয়া। এইভাবে চললে আগামী 2030 সালের ভিতরে স্বল্পোন্নত 20টা দেশের ভিতরে 7টাই ঋণের ফাঁদে পড়বে, বাংলাদেশ সহ। গবেষণা বলছে 2009 সালের আগে বাংলাদেশের ছিল না জলবায়ু ঋণ, কিন্তু এরপর থেকেই ধীরে ধীরে ঋণের ফাঁদে পড়তে থাকে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জলবায়ু ঋণের পরিমাণ $80, আর জলবায়ু অর্থায়নের $1 অনুদানের বিপরীতে বাংলাদেশ 95 সেন্ট ঋণ হিসেবে পায়। বাংলাদেশের যে এখন সরকারের যে ডেভেলপমেন্টের পারপাস যে লোন আছে, এইটার অতিরিক্ত কিন্তু এই লোনটা পার ক্যাপিটা, যেটা আমি বললাম, তার মানে হলো যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 13 থেকে 14 বিলিয়ন ডলারের আমাদের একটা লোন আমাদের ঘাড়ে চাপছে, যেটা আগে ছিল না আমাদের 2009 সাল পর্যন্ত অল টুগেদার এই ক্লাইমেট ফাইন্যান্সের নামে। তো মানে হলো যে আমাদের চয়েস আছে আমরা কোনটা নিব কি নিব না। আমরা বায়োল্যাটারালি আমাদেরকে অনেক কিছু অফার করা হবে, কিন্তু আমরা কি আমাদের কোন প্রজেক্টটাকে বার্ডেন হবে। আপনি জানেন বিগত সরকারের সময় একের পর এক লোন নেওয়া হয়েছে, $104 বিলিয়ন আমার এক্সটার্নাল লোন। ওই যখন মানে দুর্নীতিপরায়ণ যখন চিন্তা ভাবনা মাথায় আছে, তখন সেটা জলবায়ু তহবিল থেকে লোন থেকে আসলো না কোন উৎস থেকে আসলো সেটার বিবেচনা করা হয়নি। যার ফলে দেখা যাচ্ছে যে আপনি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আপনি জলবায়ু তহবিলের নামে আমরা লোন নিয়েছি। তো এইটা তো আসলে একটা কন্ট্রাডিক্টরি আমাদের জন্য। আমাদের এখন স্বল্পোন্নত দেশগুলো একটা জয়েন্ট আমাদের সমন্বিত একটা পদক্ষেপ নিতে হবে, অবস্থান নিতে হবে। এবং কার্বন ট্যাক্স রেজিম ছাড়া আলটিমেটলি আমার যে ফান্ডিং রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল হবে না,
অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল কার্বন এমিশন 1.5 ডিগ্রি নামানোর যে আমরা প্রক্রিয়া দেখতেছি, আমরা কোনো হোপ দেখতেছি না, ওখানে কিন্তু একটা ড্রাস্টিক এফোর্ট আমরা দিতে পারবো। যে যে দেশগুলো যেমন লাইক ফসিল ফুয়েল কোম্পানিজগুলি যখন অপারেট করবে, তো সেইখানে এসে আমরা ওদেরকে কার্বন ট্যাক্সের মাধ্যমে ওদেরকে কার্টেল করবো আমরা। আপনি এখন বাংলাদেশের যারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র অপারেট করতেছে, তারা কোনো কার্বন ট্যাক্স দিচ্ছে না, অথচ ভারতে প্রতি 101 টন কয়লার জন্য তাকে 500 রুপি করে দিতে হয় ক্লিন এনভায়রনমেন্টাল ফি। তো বাংলাদেশে সেটা আমরা নিচ্ছি না কেন? মানে হলো যে আমাদের কার্বন ট্যাক্সের মাধ্যমে আমাদের ওন ক্লাইমেট ফাইন্যান্স জেনারেশনের প্রক্রিয়াতে যেতে হবে। আমরা একটা প্রাথমিক অ্যাসেসমেন্টে দেখছিলাম যে শুধুমাত্র 10% যদি হারে আপনি কার্বন ট্যাক্স দেন, এই কোল এবং অন্যান্য যে আপনার ফসিল ফুয়েলে প্রায় বছরে প্রায় 4 থেকে 5 হাজার কোটি টাকা রেভিনিউ আর্নিং করা সম্ভব বাংলাদেশে শুধুমাত্র। এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি আপনি কার্বন ট্যাক্স, পলিউশন ট্যাক্সে যান বাংলাদেশে, আমাদের হোল ক্লাইমেট বাজেটের আপনার পুরোটাই আমরা এখান থেকে মোবিলাইজ করতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, সবশেষ জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর ক্ষতিগ্রস্ত দেশগুলোকে যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম, মাথাপিছু মাত্র $272। $300 বিলিয়ন বলছে ট্রিপল ফান্ডিং, $300 বিলিয়ন COP29-এ। ট্রিপল ফান্ডিং আপনি বলতে পারেন $100 বিলিয়ন আওতা, কিন্তু আমার চাহিদা এবং ক্ষয়ক্ষতির হিসাবে মাত্র, যেটা আমি বললাম যে খুবই কম। তো এইভাবে চললে যদি $300 বিলিয়ন আপনি যদি গ্র্যান্ট দেন এই স্বল্পোন্নত দেশগুলো, তাহলে তার অভিযোজন বাবদ চাহিদা প্রায় $380 বিলিয়ন। তো তারপরেও কিন্তু লোনের ফাঁদে পড়বে সে। আর যদি $300 বিলিয়ন নিশ্চয়ই গ্রান্ট দেওয়া হবে না, তার একটা অংশ লোন দেবে, মানে আরও বেশি কিন্তু সামনে এই স্বল্পোন্নত দেশগুলো লোনের ফাঁদে পড়বে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির জন্য অর্থায়ন দরকার, তবে প্রশ্ন কে করবে এই অর্থায়ন? বিশেষজ্ঞদের মত, অর্থের অভাব না থাকলেও আছে রাজনৈতিক সদিচ্ছার অভাব। জিরো এমিশন বিশ্বের জন্যে গোল হওয়া বাঞ্ছনীয়। যত এমিশন কমবে, ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রতিক্রিয়া তত কমতে থাকবে। কিন্তু ইতিমধ্যে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাসগুলো জমা হয়ে আছে, এটা তো থাকবেই। কাজেই আজকে থেকে যদি আমরা শুরু করি, পৃথিবীর প্রত্যেকটা দেশ শুরু করে রিনিউয়েবল এনার্জি নিয়ে এবং জাস্ট ট্রানজিশনের পথে, তাহলে হয়তো 20-30 বছর পরে আমরা সেখানে পৌঁছতে পারব। আমার বক্তব্য হচ্ছে, আমরা শুরু করতে চাই, আমরা পৃথিবীকে পুশ করছি, তোমরা শুরু করো। IMF data suggests that 2022, $7 trillion was provided as subsidy to the fossil fuel companies. And we are asking only 1.3 trillion. So if you just cut 20% of that subsidy, you get 1.4 trillion and you can meet those expectations. Number two, you can actually put levy on extraction of every barrel of oil, every cubic meter of gas, every ton extraction of coal. And if you put 1% levy on this, you can actually cover almost $220 billion from that. Number three example, wealth tax. The inequality is huge. And if you just put 1% tax on the millionaire and billionaire, you can generate almost 1.1 trillion. So these are some examples which clearly suggest that money is available. It's all about political will and efficient use of public resources. And then, finally on this particular part, why should, countries, especially those who have not created this problem, they should take the loan. They have not created this problem. They are already struggling on various fronts, and then they take loan and then they get trapped into the debt. এদিকে জলবায়ু অর্থায়ন নিয়ে চরম অসন্তুষ্ট বাংলাদেশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলছেন, এই অর্থায়নে দরকার ন্যায্যতা। অর্থায়ন করতে হবে অনুদান হিসেবে, কিন্তু উন্নত দেশগুলো ধীরে ধীরে ঋণের দিকে ঠেলে দিচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা মানুষগুলোর অধিকারগুলোকে অস্বীকার করতে পারবে না আন্তর্জাতিক সম্প্রদায়। বিশেষ করে জাতিসংঘের অধীনে যে অধিকারগুলো আমাদের স্বীকৃত, জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কারণে যদি সেগুলো হুমকির মুখে হয়, তাহলে এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব আমাদের মতন জনগোষ্ঠীগুলোর পাশে দাঁড়ানো। এখন এই আন্তর্জাতিক প্রক্রিয়াতে যেভাবে করে অর্থ ছাড়ের সিদ্ধান্তগুলো নেওয়া হয়, দেখা যাচ্ছে সেই অর্থগুলোর মধ্যে একটা বড় অংশ ঋণ হিসাবে বাংলাদেশের মতন দেশগুলো পাচ্ছে।
কিন্তু আমরা তো এগুলো ঋণ হিসেবে পেতে চাই না, কারণ এগুলো আমাদের ঋণের বোঝা বাড়িয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে যে পরিমাণ টাকা আমাদের পাওয়ার কথা তার কাছে ধারেও আমরা টাকাগুলো পাচ্ছি না। আর উন্নত বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশন, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরো কমছে, কারণ ঝুঁকি আমাদের আরো বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হচ্ছে যে লস এন্ড ড্যামেজে যেন তাড়াতাড়ি টাকা পাওয়া যায়, আমরা যাতে সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে, পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে, এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে। সেটা হচ্ছে দুর্যোগের ক্ষেত্রে। আর কিছু কিছু জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগ এমন হচ্ছে যেগুলো ধীরে ধীরে হচ্ছে, যেমন লবণাক্ততা। সেক্ষেত্রে আমাদের অর্থ এবং টেকনোলজি দুটোই লাগবে। যে লবণাক্ততার ক্ষেত্রে আমরা কি করে আমাদের খাদ্যশস্য উৎপাদন অব্যাহত রাখতে পারি এবং কি ধরনের শস্যের দিকে আমরা যেতে পারি, এগুলো যদি আমরা গবেষণা করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা না পাই, প্রযুক্তিগত সাহায্য না পাই, আমাদের মতো দেশের জন্য স্লো অনসেট ইভেন্টগুলো মোকাবেলা করাও কিন্তু কঠিন হয়ে যাবে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশের মুখাপেক্ষী না হয়ে নিজেদের অর্থায়নেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।